তারপর প্রেম চলে গেছে, সবাই চলিয়া যায়, সকলে যেতে হয় বলে। নির্ণয়ের কণ্ঠে হারানোর ব্যাকুলতা, গলা বেশ ধরে এসছে তার। লাইন দুটো বেশ মনোযোগ দিয়ে শুনছিল রিয়ান, অনুভব করছিল সঙ্গী হারানোর বেদনা। কাঁদছো ভাই? রিয়ানের প্রশ্নেই বাঁকা হাসে নির্ণয়, এলোমেলো দৃষ্টি আবারও স্থির রাখে আকাশের পানে। বেলকনির রেলিংয়ের ধারে গায়ে লিয়ে দাঁড়ায়। যদি এক সমুদ্র কাঁদি, তাহলে কি তাকে ছুঁতে পারবো? নির্ণয়ের প্রশ্নের উত্তর জানা নেই রিয়ানের। কি জবাব দিবে ভেবেই শুষ্ক ঢোক গিলে নিল সে। রিয়ানের অবস্থা ঠাউর করতে পেরে মৃদু হাসল নির্ণয়, তবে তা রিয়ানের দৃষ্টির অগোচরে। আমি দাবার বোর্ডে সেই আড়াই চালের ঘোড়া, এমনভাবে মন্ত্রীকে আটকে দেব, মন্ত্রীর ছেঁড়ার ক্ষমতা থাকবে না। সিগারেটের শেষ টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ক্ষান্ত হলো নির্ণয়। ঠোঁটে তার রহস্যময় হাসি। অতীত টানছে, বড্ড খিদে তার, টানছে অতীত। আমার অস্তিত্বে মিশে থাকে প্রজাপতি, আমার আগমনে তুমি হবে বিলীন, রোজ পাখি। ভাই, ধ্যানের বিচ্ছেদ ঘটিয়ে শান্ত দৃষ্টিতে নজর বোলায় রিয়ানের শুকনো মুখে। বেশ বড় এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তরাত্মা থেকে। দেশে ফিরবে ভাই? ফিরতে তো হবে, অনেক হিসেব যে এখনো বাকি সেখানে। এত বছর অপেক্ষা ছিলাম সঠিক সময়, হয়তো সময়টা আরো কিছুটা দেরিতে আসতে, তবে আমার মহারানী আমার উপরে চালবাজি করছে রিয়ান। এদিকে সব। ডোন্ট ওয়ারি ব্রাদার্স, এভরিথিং ইজ ওকে। ভাই, কখনো যদি সব সত্য তার সামনে আসে কি হবে? সব ধ্বংস হবে ভাই। যেখানে সব ধ্বংস কারিগর আমি, সেখানে ধ্বংসের ভয় আমার নেই। অসম্ভব ঘুম এসে চোখজোড়া দখল করে নিয়েছে রোজার। হাতে থাকা ল্যাপটপ এই কাজগুলো যেন শেষ হতে চাইছে না তার। চোখ জোড়াও ধীরে ধীরে লাল হতে শুরু করেছে, বারবার হাই তুলছে। সময়ের দিকেও যেন খেয়াল রাখার ফুরসত নেই। দরজায় কড়া পড়তেই এক ঝাঁক বিরক্তি এসে আবারও ভর করেছে তার চেহারায়। পরপর করাঘাতের রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো সে। হাতে থাকা ল্যাপটপ রকিং চেয়ারে রেখে এগিয়ে গেল দরজার কাছে। খটখট আওয়াজ এখনো বিদ্যমান। অপর পাশের ব্যক্তিকে কিছুক্ষণ সাদরে আপ্যায়ন করবে ভেবেই দরজা খুলতেই ধীরিম করে কিছু একটা পড়ার শব্দ পেয়ে চমকে ওঠে রোজা। দরজায় নজর দিয়ে মেঝেতে নজর বোলায় সে। কোমরে হাত রেখে মাটিতে বসে মা গো মা বলে কুকিয়ে ওঠে ইরফাজ। হাসি থামিয়ে রাখা দায়। কোনো মতে নিজেকে সংযত করে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ইরফাজের সামনে বসে রোজা। কার উপস্থিতি টের পেয়ে এক বেকেল হাসি দেয় ইরফাজ। আহা, যে বেচারা ভেবেছিলাম তোমার একটু সাবান ছাড়াই ধোলাই করব, কিন্তু ওই কি, তুমি তো নিজে নিজে সাবানে ধোলাই হয়েছো। যাকে বাবা, আমার আবার কষ্ট কম হলো। বলে বাঁকা হাসল রোজা। ইরফাজ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে অসম্ভব সুন্দরীর পানে। এত সুন্দরও বুঝি কেউ হয় তার অজানা ছিল। ঠোঁট নাকের মাঝ বরাবর অসম্ভব সুন্দর এক তিল, ডান চোখের নিচের পাতায় এক কালো তিল। তিলের সৌন্দর্যে যেন চোখ জোড়া অসম্ভব সুন্দর তার দুধে আলতা গায়ের রং। মাশাআল্লাহ। মুখের সামনে তুড়ি বাজাতেই ঘোর কাটে ইরফাজের। রোজা হাত গিয়ে তাকিয়ে আছে তার পানে। উঠে আসুন। ইরফাজ হাত বাড়িয়ে রোজার হাত ধরবে, তার আগে হাত সরিয়ে নেয় রোজা। আবারও বেশ বোকা বনে যায় সে। এবার যেন নিজেকে আর কাটাতে পারল না রোজা। উচ্চ শব্দে হেসে উঠল। ইরফাজের বেশ লজ্জা লাগছে। একটা অল্প বয়সী মেয়ের কাছে বোকা বনে গেল, সে ভেবেই নিজেকে বলদ ভাবছে সে। ভাবার কিছু নেই, আপনি সত্যিই বলুন। কথা শেষ করেই উঠে রকিং চেয়ারের দিকে এগিয়ে গেল রোজা। রেখে গেল একজোড়া বড় বড় চোখ। তা কি কাজে এসেছেন বলুন। আসলে ম্যাম, আজকের প্রেজেন্টেশনের ফাইলের জন্য এসেছি। ল্যাপটপ হাতে তুলে টি টেবিলের দিকে ইশারা করে রোজা। পড়া থেকে উঠে ফাইল হাতে নেয় ইরফাজ। নজর দেয় সামনে দাঁড়ানো রূপবতীর পানে। চোখ জোড়ায় ঘোর লাগে তার। আর কিছু লাগবে? ল্যাপটপের শাটার অফ করতে করতে প্রশ্ন ছুড়ে দেয় রোজা। না ম্যাম। আসুন তাহলে। অনুমতি পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে ইরফাজ। বুক ধুকপুক করছে, তার হার্টবিট যেন অতি দ্রুত ওঠানামা করছে। দরজা ভিজিয়ে আবার রকিং চেয়ারে এসে বসে রোজা। তবে এবার আর হাতে ল্যাপটপ নয়, খালি হাতে গায়ে এলিয়ে দিয়েছে সে। চোখে ঘুম থাকা সত্ত্বেও ঘুম ধরা দিচ্ছে না দু চোখে তার। বুকের মাঝখানে ঠিক মাঝ বরাবর অসহ্য ব্যথা হচ্ছে তার, কিছু হারিয়ে ফেলার বেদনা। পাশের টেবিলে রাখা ফোনটা হাত এগিয়ে হাতে তুলে নেয় রোজা। ফোনের গ্যালারিতে ঢুকতেই নির্ণয়ের হাস্যোজ্জ্বল মুখের অসম্ভব সুন্দর এক ছবিতে দৃষ্টি স্থির হয় তার। অসম্ভব সুন্দর সেই হাসি। রাগী গোমরা মুখ লোকটা যে হাসতেও পারে,
সেটা প্রমাণ করতেই ছবিটা তুলেছিল সে। গালে টোলটা যেন তার হাসি সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুনেছি দেখলে একেবারে এমন কিছু দিকে তাকাতে নেই, তবে তোমার বেলায় আমি এটা মানি না। কি করে মানি বলো তো? ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা ছবিতে হাত বুলিয়ে বুকে জড়িয়ে নেয় রোজা। হঠাৎ মেসেজের টুং শব্দ কেঁপে ওঠে ফোনটি। দৈভ্র কুচকে আসে রোজার। হাতে থাকা ফোনটির দিকে দৃষ্টি দিয়েই চোখে আসে হোয়াটসঅ্যাপে আসা অপরিচিত এক নাম্বার। প্রোফাইলে রক্তমাখা হাতের ছবি। আগ্রহ নিয়ে মেসেজ বক্সে ঢুকে রোজা। কি দারুণ ব্যথার ওষুধ তুমি। যে রোগে আক্রান্ত আমি, সে রোগের ওষুধ তুমি। মেসেজ পড়তে কপালে বেশ চিন্তার ভাঁজ পড়ে রোজার। বাংলাদেশে আসার পরে এটা তার নতুন নাম্বার, তবে এই নাম্বারে কার মেসেজ? আর ভাবল না রোজা, সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই করলো সে। কে আপনি? খুব কাছের কেউ, যাকে তোমার মন খুঁজে, যার বিরহে বুক পড়ে, যার অভাবে দু চোখে ঘুম হারানো, যাকে তীব্র থেকে তীব্রভাবে চাইছ। আমি সে। মজা করছেন? একদম না, তাহলে তোমাকে চাইছে। হাসির কয়েকটি ইমোজি পাঠায় রোজা। বুক কাঁপছে না? কাঁপছে তো। তোমার বিরহে হার্টের রোগী হয়েছে জান। ভ্যাবসা গরমে বিরক্ত পুরো ধরনী, যেমন রোদ তার তেমনই গরম, সাথে যোগ হয়েছে ধুলো সর্ধিবাদ। বাংলাদেশে বৈশাখের শুরুতেই বেশ কড়া রোদের উত্তাপ ছড়িয়ে পড়ে। এই রোদ মাথায় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ণয়ের বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বেশ বড় একটা দল। কালো রঙের দুটো মার্সিডিজ গাড়ি ছুটে চলেছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম গাড়িতে ঋদ্ধিমা, ত্রিধা, আয়ান, অর্ণব। তাদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছুটে আসছে অপর গাড়িটি। পেছনে যে রয়েছে সে নির্ণয় চৌধুরী, যার কোলের ওপর ল্যাপটপ রাখা আর দৃষ্টি যেন তাতে স্থির। নিজের প্রয়োজনীয় কাজেই ব্যস্ত সে। অপরদিকে ড্রাইভিং সিটের ঠিক পাশের সিটে বসে হাঁসফাঁস করছে রিয়ান। মনে হাজারো প্রশ্ন জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে মোচড় মারছে তার পেটে। পেট ফেটে বেরিয়ে আসতে চাইছে, তবে এই ছোট্ট বুকে এত সাহস যে কুলাচ্ছে না তার। নিজের মনের সাথে বেশ রসিয়ে যুদ্ধে নেমেছে সে। মনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একবার ভাবছে প্রশ্ন করবে ভাইকে, পর মুহূর্তে যেন সিদ্ধান্ত পাল্টিয়ে দিয়েছে সে। নির্ণয় চৌধুরীকে প্রশ্ন করা মানে যে নিজেকে কুয়াতে ফেলা, যা এখন মোটেও চাইছে না রিয়ান। পেটে গুড়গুড় করতে থাকা প্রশ্নের ঝুড়িকে বেশ আলতো হাতে ছুঁয়ে দিয়েছে সে। কিছু বলবি? নির্ণয়ের ছোট্ট এই প্রশ্নেই যেন মনে কিছুটা সাহসের সঞ্চার হয় তার। বড় এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্থির করে নেয় সে। আসলে ভাই, আমরা যাচ্ছিটা কোথায়? বাগানবাড়ি। ইয়ো, ওই ধুলো চিটচিটে গ্রামে? ছি ভাই। এমন ভাব ধরেছিস যেন গ্রামে মানুষ থাকে না, সব গরু ছাগল। কিন্তু বাসায় না গিয়ে এখন আমরা বাগান বাড়ি যাচ্ছিটা কেন? তুমি যতটা মাথা মোটা, তোর বোন ঠিক ততটাই চালা। দেখো ভাই, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। সিরিয়াসলি? মান অপমান বলে কিছু আছে তোর জীবনে? তোর বলেছিলাম আমার বউর খেয়াল রাখতে, নজরও রাখতে, অথচ তোর চোখের আড়ালে আমার বউ গোয়েন্দা হয়েছে কিভাবে? তুমি কি বলছো? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না ভাই। বলেছি তোর বাপের আবার বিয়ে করাবো। ছি ভাই, এখন তো আমাদের বিয়ের করার বয়স। কোথায় এখন আমরা বিয়ের ডিসকাশন করবে? তুমি তা না শ্বশুরের হাঙ্গা দিতে চাইছো তুমি। তোর বিড়ালের পুটকির মতো চেহারা নিয়ে বেসবরা দেখছিস শালা? তোর মেশিনের ঠাটা পড়ুক, ভস্য হয়ে যাক তোর জ্বলে পড়ে থাকা আলু, নেভে যাক তোর বংশের বাতি। আমার বউ ভাগিয়ে নিজে বউ বউ করছিস? তোর বউকে অন্য কারো বউ বানাবো আমি। আমার বউ আবার কোথায় পেলে তুমি? কি ভেবেছিস ত্রিধার প্রেমে তুমি প্যান্ট ভেজাচ্ছ, ক্যালোরি খরচ করছো, এসব কি আমার চোখের অগোচর হচ্ছে? তবে আমার বউ না পেলে তোর বিয়েতে দূর, বউ তোর না হয়ে অন্য কারো হবে। তারপর দুজন মালকে গান গাইব। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে কাল দেখা যাবে সকালে। এই মাতাল হয়ে হিসু করব দেয়ালে, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কালে সকালে। চোখ দুটো এক একটা রসগোল্লার মতো করে বিষয়ের চেহারায় নির্ণয়ের মুখের দিকে তাকিয়ে আছে রিয়ান। এসব কি ঠিক শুনছে না স্বপ্ন দেখছে? নির্ণয় ভাই এইসব বলছে? শরীরে বেশ জোরে করে একটা চিমটি কাটে রিয়ান। ও লেগেছে, তার মানে ভাই সব সত্যি বলেছে এইসব? হ্যাঁ, আমি বলেছি চিমটা কাটতে হবে, আমাকে বললেই তো হতো, কেটে দিতাম। সে যাই হোক, এখন আমার বউকে আনার ব্যবস্থা কর।
নাহলে তোর বউকে অন্য কারোর সাথে বাসর করাবো। আমার বউ চাই আমার। বিশ্বাস করো ভাই, আমি সত্যি জানি না রোজ কই। বলে থাকা ল্যাপটপ রিয়ানের দিকে এগিয়ে ব্যাক সিটে গা এলিয়ে দেয় নির্ণয়। লোকেশন? তার মানে ভাই তুমি এতক্ষণ লোকেশন ট্র্যাকিং করছিলে? ইউ আর এ জিনিয়াস ভাই, রিয়েলি জিনিয়াস। আমার বউকে জলদি আনার ব্যবস্থা কর। আমি এখনই লোকেশন আমাদের লোককে পাঠাচ্ছি ওকে তুলে আনতে। বাঁকা হাসে নির্ণয়, রহস্যে ঘেরা সে হাসি। গ্রীষ্মের দুপুরে কড়া রোদের সাথে এই বিস্ময়কর জ্যাম দুটোই যেন বাস হয়ে জীবনে আসে। চোখে মুখে এক রাশ বিরক্তি নিয়ে প্রায় আধা ঘন্টা ধরে জ্যামে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে রোজা। এক চুলও এগোবার উপায়ন্তর নেই। সামনে কি হয়েছে ভিড়ের মাঝে বুঝে উঠতে পারছে না সে। ক্লান্তিও যেন ভর করেছে পুরো শরীরে। অপরদিকে সূর্য মামাও যেন ঠিক মাথার উপরে তার জ্বলন্ত কিরণে শরীরে আগুন ধরাতে ব্যস্ত। হেলমেটের কাঁচ উঁচু করে হাতের সাহায্যে মুখের ঘাম মুছে নেয় রোজা। আকাশের দিকে তাকিয়ে সূর্যের অবস্থান নির্ণয় করে রাগান্বিত স্বরে বলে, সূর্য মামা, মামির সাথে ঝগড়া করে এত তাপ না দিলেই কি হচ্ছিল না তোমার? পুরো শরীরে যেন কারেন্ট ধরিয়ে দিয়েছো তুমি। তার মাঝে এই অসহ্য জ্যাম জ্বালিয়ে মারলো। আরো কিছু সময় অপেক্ষা করে রোজা, তবে ধৈর্য যেন কুলিয়ে উঠছে না। সামনে কি হয়েছে দেখতেই মাথা থেকে হেলমেট খুলে লম্বা চুলগুলো আজ বিনুনিতে পেঁচানো, যা হেলমেট খুলতেই কোমর পেরিয়ে হাঁটুতে ঠেকে। বাইক থেকে নেমে সামনের দিকে এগোতে থাকে রোজা। তবে এতে ভিড়ের মাঝে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বেশ খানিক সময় লেগেছে তার। তবে সামনের দিকে তাকাতেই চোখে মুখে আগুন জ্বলে উঠছে তার। রাগ যেন রি রি করে ছড়িয়ে পড়ে শিরায় উপশিরায়। নিজেকে শান্ত করতেই হাত মুষ্টিবদ্ধ করে সে। রাস্তায় বেশ কিছু জায়গায় লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। তার পাশে পড়ে রয়েছে একজন বৃদ্ধ লোক, যার মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। তার ঠিক কিছুটা দূরেই একটা সাদা গাড়ি দাঁড়ানো, যেখানে কয়েকজন ছেলে দাঁড়িয়ে তাস খেলায় ব্যস্ত। ছেলেগুলোর পায়ের কাছে নতজানু হয়ে বসে একজন বৃদ্ধা বারবার আকুতি কণ্ঠে বলছে, আল্লাহর দোহাই লাগে আব্বা, আমার সমীরে তোমরা বাঁচতে দাও আব্বা, আমার সমীরে হাসপাতালে লইতে হইব, এর মাথা থেকে মেলা রক্ত ঝরছে, ও বাবা আমার যাইতে দেও পা দড়ি। ভেজা কণ্ঠে কিছুটা থেমে যায় বৃদ্ধা। রাস্তায় এত মানুষ, তবে তাদের সাহায্য করার কেউ নেই। সকলে যেন দাঁড়িয়ে মজা দেখতে ব্যস্ত। তোমাগো দুইটা পায়ে দড়ি, আমাগো যাইতে দেও, কেউ তো সাহায্য ভিক্ষা দেও। বৃদ্ধার কোনো কথাই যেন কানে ঢুকছে না ছেলেগুলোর। নিজেদের কাজে ব্যস্ত তারা। উপায়ন্তর না পেয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ালো বৃদ্ধা। ছেঁড়া শাড়ির আঁচল পেতে সকলের কাছে সাহায্যের অনুনয় করতে লাগলো বৃদ্ধা। এতজন দাঁড়িয়ে, তবে একজন মানুষকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। এরা কি মানুষ? শালা সব কয়টাকে গুলি করে মারতে পারলে ভালো লাগতো। রাগে ফুঁসছে রোজা। নিজেকে শান্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে উঠেছে সে, তবে না হচ্ছে না, পারছে না নিজেকে থামাতে। পকেট হাতড়ে দুটো রুমাল বের করে সে। একটি দিয়ে খুব সুন্দর করে পুরো মুখ ঢেকে নেয়, অপরটি পেঁচিয়ে নেয় হাতে। সামনে এগোনোর আগেই শাড়ির আঁচল পাতানো হাতে বৃদ্ধা এসে দাঁড়ায় রোজার সামনে। মারে আমারে একটুখানি সাহায্য কর মা, আমার সমীরে সাহায্য কর মা। পাতানো আঁচলে নিজের হাত এগিয়ে দেয় রোজা। ভেজা চোখ জোড়া যেন চকচক করে ওঠে বৃদ্ধার। ভিড় ছেড়ে সামনে এগিয়ে যায় রোজা। হাঁটু ভাঁজ করে বসে মাটিতে লুটিয়ে থাকা বৃদ্ধার পাশে। হাত ছুঁয়ে দিতে যায় কপালে, তবে তার আগেই কেউ যেন আটকে দিয়েছে তার হাত। হাতের মালিক খুঁজতেই ওপরের দিকে তাকায় সে। শ্যাম বর্ণের এক ছেলে, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় রোজা। হাত ঝাড়তে ঝাড়তে দাঁড়ায়, এমনভাবে পরিষ্কার করতে থাকে যেন কোনো আবর্জনা লেগেছে তার হাতে। খেয়ে রে বাল তুই, দেখিস না কেউ সাহায্য করছে না? কোথাকার বেগম রুকিয়া হয়ে এলি সাহায্য করতে? তা আমি না হয় বেগম রোকেয়া, তুই কোন ক্ষেতের মূলা? আমরা চেয়ারম্যানের লোক। আই সি, তো ওনাকে কে মেরেছে? আম, কথা শেষ করার আগেই শক্ত এক ঘুষিতে ছিটকে পড়ে ছেলেটি। ঘটনা এত দ্রুত হওয়ায় হতবাক সকলে। ভরকে যায় বাকি ছেলেগুলো। কারো দিকে না তাকিয়ে ছিটকে পড়া ছেলের দিকে এগিয়ে যায় রোজা। হালকা ঝুঁকে আবারও জিজ্ঞেস করে, কি হলো, বল কে মেরেছে? সা- এবারও ঝড়ের বেগে জোরে এক থাপড় এসে পড়ে ছেলেটির গালে। গালে হাত দিয়ে বুঝতে চাইছে আসলে হলোটা কি। কেটে গেল বেশ কিছু সময়। এবার যে হুঁশ ফিরল বাকি ছেলেগুলোর। সকলে ছুটে এসে দাঁড়ায় পড়ে থাকা লোকটির পাশে। সোজা হয়ে দাঁড়ায় রোজা।
শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সব কয়টাকে। ছেলেগুলোর মাঝে বেশ মোটা নাদুস নুদুস লাইক টেডিবিয়ার টাইপ একটা ছেলে রয়েছে। রোজা কিছুটা হেঁটে হাত রাখে ছেলেটির কাঁধে। সকলে যেন এবার অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। এমনটা হয়তো কারো কল্পনায়ও ছিল না। নাম কি? প্রশ্নের উত্তর না পেয়ে যেন বিরক্ত রোজা হাতের উল্টো পিঠের সাহায্যে এক থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটির গালে। গালে হাত দিয়ে বিস্ময়ে চোখে রোজার মুখের দিকে তাকায় ছেলেটি। আসল ঘটনা কি ঘটলো বুঝতে বেশ দেরি হলো তার। কাহিনী মস্তিষ্কে প্রসেসিং হতেই ক্ষিপ্ত চোখে তাকায় রোজার চোখে। এই মেয়ে আমাকে মারলেন কেন? নাম কি? বাকেট মণ্ডল। ভ্রুকুচকে নেয় রোজা। কিসের বাকেট? তুই টিউবওয়েলের নাকি অন্য কিছুর? নিশ্চুপ ছেলেটি। আবারও এক থাপ্পড় পরে ছেলেটির গালে। অপর হাতে আবারও পাশের গাল চেপে ধরে ছেলেটি। নাটকীয় ভঙ্গি করে রোজা বলে, শোন বাকেট, তোরে যদি আমি এমন মারি তাহলে কি তোর খুব লাগবে? উপর নিচ মাথা ঝাঁকায় বাকেট। মানে তার খুব লাগবে। উত্তরে বেশ খুশি হয় রোজা। তাহলে একটা কাজ কর, মার খাইতে না চাইলে এই বৃদ্ধা দুটোকে এক্ষুনি হসপিটালে নিয়ে আয়। আর যদি কথার নড়চড় কথা শেষ করার আগেই বাকেট উধাও। হু হু করে হেসে ওঠে রোজা। কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে হাজির বাকেট। বৃদ্ধাকে গাড়িতে উঠিয়ে গাড়ি ছাড়বে এমন সময় গাড়ির সামনে বাকি দুজন এসে হাজির। রোজা অগ্নি চোখে তাকায় দুজনের দিকে, তবে তাতেও যেন কোনো নড়চড় নেই তাদের। সামনে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে বাকেট। আরে ব্রাদার্স, ওদের যেতে দে তোরা। যা কথা আমার সাথে বল। তুই কে রে মা? তোর আম্মা। বলেই হ্যাংলা পাতলা ছেলেটির বুক বরাবর সজোরে এক লাথি মারে রোজা। বেশ কিছু দূর ছিটকে পড়ে ছেলেটি। অপর ছেলেটি এগিয়ে আসতে নিলেই তার ঠিক নাক বরাবর এক পাঞ্চ করে। দুজনেই যখন রাস্তায় পড়ে যায় এলো পাথারি ঘুষি দিয়ে কারো নাক মুখ থেতলে দেয় রোজা। ওদিকে বাকেট অনেক আগেই বেরিয়ে গেছে বৃদ্ধা মহিলা ও তার স্বামীকে নিয়ে। বেশ কিছুক্ষণ পরে ছেলেগুলোকে ছেড়ে দেয় রোজা। হাত বেশ কেটে গিয়েছে তার, ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে। আর কখনো যদি কোনো সাধারণ মানুষের ক্ষতি করতে দেখি না, আজকে তো শুধু মেরেছি, এরপর পুরুষত্ব হারাতে হবে। কথা বলতেই কাশি উঠে রোজার। একে তো এই গরম, তার মাঝে এত ঝামেলা, গলা শুকিয়ে কাঠ হয়েছে। আপা এই যে পানিটা লন, কাছে কইমা যাইবো। হাতের কাছে এক বোতল পানি পেতেই ছোঁ মেরে নেয় রোজা। এক মোচড়ে খুলে বোতলে চিপি ঢকঢক করে পুরো বোতলটা খালি করে সে। যাক, এবার শান্তি লাগছে। তবে পানি কে দিয়েছে খুঁজতে সামনে পড়ে বাচ্চা একটি ছেলে। গায়ের রং বেশ সাদা, তবে অযত্নই তা ঢাকা পড়েছে। চোখ দুটো বেশ টানা টানা। হাফ প্যান্ট সাথে একটা স্যান্ডো গেঞ্জি। তুই পানি দিয়েছিস? হ আপা, আপনার কেমন কাছে উঠছিল, এর লাগে তো বোতল আনা দিলাম। নাম কি তোর? পাপ্পু। কোন ক্লাসে পড়িস? পারলি না তো। কেন? এই যে কাম করি না, খামু কেমনে? তোর বাপ মা কেউ নেই? বাপে আমালে মারে ফেলাইয়া আরেকটা বেটি বিয়া করছে। হেল্পরের মা আমাদের লইয়া বসতিতে থাকতো, তো কিছুদিন আগে আম্মাই মাইরা যায়। তবে এই যে এখন কাম করে রাখাই। অসম্ভব সুন্দর একটি মুখ, কি মায়াবী তার চোখ। এমন বাচ্চা ফেলেও তার বাপ যেতে পারে ভেবে বুকটা হাহাকার করে ওঠে রোজার। তো এখন আমি যাই আফা, মাল বেইসা মহাজরে টাকা দিয়া হইব। তোর পানির দাম নিবি না? লাগবে না আফা, আপনারা আমি খুশি হইয়া দিছি আফা। ভ্রজোড়া কুচকে আসে রোজার। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করে সে। তা তোর খুশির কারণ কি? ছেলেটি হাসি মুখে সহসায় হাতে আঙ্গুল উঁচিয়ে দেখায় মাটিতে পড়ে কাতরানো ছেলেগুলোর দিকে। এরা পুরো এলাকার মানুষ হলে খুব জ্বালাই। একদিন দোল কইলা আমার কাছ থেকে পানি নিয়েছিল, তুই কোনো দাম দেয় নাই। মুচকি হাসে রোজা, হাত রাখে ছেলেটির মাথায়। তুই যাবি আমার সাথে? না না, মহাজনের টাকা দিতে হইব। তোর মহাজনের টাকা আমি দিয়ে দিব। আমার লগে যাবি? অবাক চোখে তাকায় ছেলেটি, চোখে অবিশ্বাস। আপনি সত্যি কইছেন আমাদের লইয়া যাবেন? হ্যাঁ, আজ থেকে আমার লগেই থাকবি তুই। সত্যি আফা? 3 সত্যি। দুপুর গড়িয়ে রাত। পাপ্পুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোজা। পুরো বিকেল জুড়ে পাপ্পুর বেশ কিছু ড্রেস, বই এসব কিনে তারপর বাড়ি ফিরেছে তারা। নিষ্পাপ ছোট্ট মুখের পানে তাকিয়ে মুচকি হাসল সে। পাপ্পুর খেয়াল রাখতেই এক মহিলা মেড ঠিক করা হয়েছে, কাল সকাল থেকে আসবে। কপালে ছোট ভালোবাসার পরশেকে গায়ে চাদর টেনে দিল রোজা। বেড টেবিলের ওপরে থাকা বাইকের চাবি হাতে তুলে নিয়ে আবারও তাকালো ঘুমন্ত ছেলেটির মুখের পানে। হাতে চাবির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে।
গেটের কাছে আসতে নজরে এলো দারোয়ান ঘুমে বিভোর, অথচ পুরো রাত জাগার কথা তার। কোনো প্রকার রাগ না দেখিয়ে শান্ত ভয়েসে ডাকলো রোজা। হামিদ চাচা, চাচা। ফোঁস করে নাক ডাকার আওয়াজ, তবে নেই ডাকে সাড়া। এবার বেশ কড়া ভাবেই ডাকলো রোজা। চাচা। চমকে উঠে দারোয়ান। সোর সোর। কোথায় চোর? সামনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুম একদম পালিয়ে যায় হামিদের। চোখ কচলে বড় একটা হাই তুলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। আম্মাজান, কিছু লাগবো আপনার? না চাচা, আমার ঘরে পাপ্পু ঘুমাচ্ছে। আমি কাজে বাইরে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন ওর। আমি ভোরের দিকে ফিরে আসব। আপনি কোনো চিন্তা কইরেন না আম্মা, আমি খেয়াল রাখবো। আর কথা না বাড়িয়ে গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় রোজা। কাজ শেষ করে কালকেই ঢাকা ব্যাক করতে হবে তার। প্রায় মাঝরাত। গাড়ির ব্যাক সিটে বসে ফোনে কার রেসিং গেম খেলছে নির্ণয়, আর পাশে আটশোয়া হয়ে ঘুমিয়ে ঝিমুচ্ছে রিয়ান। এত রাতে এখানে বসে গেম না খেলে বাসায় নরম বিছানায় শুয়েও তো খেলা যেত। বিড়বিড়িয়ে কথাগুলো বলে আবারও ঝিমোতে শুরু করে রিয়ান। কিছু বললি? সহসায় চমকে উঠে সে, শুষ্ক ঢোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ইয়ে মানে ভাই, কই কিছু না তো। তোর কি কোনো দিক দিয়ে আমার বয়রা মনে হয়, নাকি আমি কানে আঙুল দিয়ে আছি? আসলে আমি বলছিলাম কি, এত রাতে এখানে গেম খেলতে এসেছো? সামনেই দেখো কত বড় জঙ্গল, যদি হিংস্র কোনো প্রাণী বেরিয়ে আসে। তোর কেন মনে হলো আমি এখানে গেম খেলতে এসেছি? এখানে গাড়ি থামিয়ে তুমি মোবাইলে গেম ছাড়া আর কোনো কাজ করছো বলে তো আমার চোখে পড়লো না। সাথে কি আর তোকে মাথা মোটা বলে? নিজের মাথায় হাত রেখে একবার পরীক্ষা করে নেয় রিয়ান। কই, আমার মাথা তো ঠিকই আছে। আর আমি কিছু ভুল বলছি বলে তো মনে হচ্ছে না। ভাই প্লিজ বলো না, এখানে কেন এসেছি আমরা? আমার বউকে নিতে। মানে কি, এই রাতে তাও আবার জঙ্গলের পথে? বউ কোথায় পাবে তুমি? ওয়েট, তুমি রোজকে রেখে বিয়ে কবে করলে? বাঁকা হাসে নির্ণয়, ঠোঁট গলিয়ে বাহিরে বেড়ায় না সেই হাসি। নিজেকে এঁটে নেয় শক্ত খোলস দিয়ে। হঠাৎ দূরে কোনো এক আলো গাড়ির কাজ পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখ খিচে বন্ধ করে নেয় রিয়ান। তবে একজনের দৃষ্টি এখনো স্থির সামনের পানে। শান্ত চোখ জোড়ায় নেই কোনো রাগের আভাস, শিকারী চোখ জোড়ায় প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই দূরে কালো শর্ট ক্রপ টপ, সাথে ব্যাগি মাথায় জড়ানো হেলমেট। দূর থেকে ছুটে আসা এক কালো হলুদ মিশ্রণের বাইকের ওপর। বাইক যেন ঝড়ের গতিতে ছুটে আসছে সামনের পানে। তবে মাঝে বাধা হয়ে দাঁড়ায় কালো পোশাক পরিহিত কতগুলো গার্ড। রানিং বাইক জোরে ব্যাক কষে ক্ষিপ্ত চোখে সামনে থাকা মানবগুলোকে পর্যবেক্ষণ করে রোজা। সব কয়টা পুরুষ যেন অতিশয় লম্বা, স্বাস্থ্যবান। মাথায় হেলমেট খুলে বাইকের ওপর রেখে কিছুটা আয়েশি ভঙ্গিতে বসে সে। কি চাই এখানে? সকলেই নিশ্চুপ, কারো মুখে যেন নেই কোনো কথা। মাথা নিচু করে সকলেই মাটির পানে তাকিয়ে রয়েছে। হোয়াট হ্যাপেন্ড? আমি কি দেখতে সুন্দর নই? তোমরা আমাকে না দেখে মাটিতে তাকিয়ে আছো কেন? রোজার করা প্রশ্ন শুনে কাশি উঠে যায় রিয়ানের। সামনের মেয়েটা যে রোজা, এটা সে কিছুক্ষণ আগেই বুঝেছে। নির্ণয় এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে সামনের পানে। তার চোখ জোড়া শান্তি অনুভব করছে যে। সামনে প্রিয়সীর মুখ পানে তাকিয়ে হৃদয়ের সকল অস্থিরতা যেন নিমিষেই মিলিয়ে গিয়েছে তার। গার্ডদের থেকে কোনো উত্তর না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে নেয় রোজা। সামনের পানে চোখ স্থির রেখে নেমে দাঁড়ায় বাইক থেকে। সকলের দৃষ্টি এখনো মাটির পানে। এক পা করে এগিয়ে এসে দাঁড়ায় তাদের কাছে। কে পাঠিয়েছে তোমাদের? কি চাই? না, সবগুলোর মুখে যেন কুলু পেটে দিয়েছে কেউ। নিজের ধৈর্য ও যথাসাধ্য পরীক্ষা নিজেই নিচ্ছে রোজা। কি হলো, কথা বলছো না কেন? কে? দূর থেকে আসা পায়ের শব্দ কানে আসছে রোজার। কথা গলায় আটকে গিয়েছে যেন। এক এক করে পাশ কেটে গার্ডদের ওভারকোট পরিহিত কেউ একজন এগিয়ে আসছে তার পানে। সব গার্ডরা দুপাশে ভাগ হয়ে গিয়েছে, মুখ কালো কাপড়ে বাঁধা, চেনার উপায় নেই। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে এক গাড়ি দাঁড়ানো। তার সবে মাত্র নজরে এলো রোজার। দূরত্ব কাটিয়ে রোজার একদম নিকটে এসে দাঁড়ায় যুবকটি। কে কে আপনি? নিশ্চুপ ছেলেটি। পা থেকে মাথা অবধি একবার নজর বুলিয়ে নিল রোজা। তবে চোখ জোড়া থেমে গেল যুবকের সিল্কি এলোমেলো চুলগুলোতে। চোখ ছুঁই চুলগুলো বেশ অযত্নেই পড়ে রয়েছে। হাতে গিয়ে কিছুটা ছুঁয়ে দেয় রোজা। ঘোল লাগানো চাহনি দিয়ে তাকিয়ে থাকে রহস্য মানবের পানে। কে? পানির মতো কিছু মুখে পড়তে চোখ বন্ধ হয়ে আসে রোজার। ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে ঘুমের দেশে। পড়ে যেতে নিলে হাত বাড়িয়ে আগলে নেয় নির্ণয়। অশান্ত ঝড় তোলা বুকে জড়িয়ে নেয় তার পাখিকে। আলতো হাতে তুলে নেয় কোলে।
এতক্ষণে পুরো ঘটনায় গাড়িতে বসে দেখছিল রিয়ান। ঠোঁটে খেলে যায় তার মুচকি হাসি। রোজাকে কোলে নিয়ে গাড়ির কাছে আসতে একজন গার্ড এগিয়ে এসে খোলে গাড়ির দরজা। নয় বেশ যত্নেই গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয় রোজাকে। রিয়ানের দিকে তাকাতেই শয়তানি হাসি দিয়ে ভ্রুজোড়া নাচায় রিয়ান। বিরক্ত এসে ঘিরে ধরে নির্ণয়ের মাঝে। নিজেকে শান্ত রেখেই মুখে ফুটিয়ে তোলে মিষ্টি এক হাসি। নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, রিয়ান শ্বশুরের ছেলে আমার, তুমি দয়া করে সামনের সিটে বসো ভাই। হয়নি, আর একটু করুন স্বরে প্লিজ ভাই। তুই টুনটুনিতে দিব শালা, নাম গাড়ি থেকে। কি ভাই তুমি কি ভেবেছো ধমক দিলে আমি আমার বোনকে তোমার কাছে রেখে নেমে যাব? কাভি নেই, ওটি একদম হচ্ছে না ভাই। ও, তাহলে কি আমার আর তোর বোনের বাসর দেখবি বলে ঠিক করে রেখেছিস? তুই চাইলে দেখতেই পারিস, তবে রোজ জেগে উঠলে তোকে কি বলবে ভেবে রাখিস। সে তুমি যাই বলো না কেন, আমি নামছি না। ঠোঁটে শয়তানি হাসি রেখে প্যান্টের জিপারে হাত রাখে নির্ণয়। রিয়ান এখনো বেশ একইভাবে গাড়িতে বসা। তো তাহলে শুরু করা যাক শালা বাবু। কথা শেষ করে জিপার এক টানে খুলে ফেলে সে। রিয়ানের চোখ জোড়া গোল গোল হয়ে যায়। এখনই হয়তো কোটর থেকে বেরিয়ে এলো বলে। ইয়ো ছি ভাই, করছোটা কি? তোর বোনের সাথে বাসর করছে, এখানে নামবি নাকি বাকিটা? এক লাফে গাড়ি থেকে নেমে যায় রিয়ান। এখানে থাকলে যে আরো কত কি হবে ভেবেই মাথা ঘুরছে তার। জিপার ওপরের দিকে লাগিয়ে হো হো করে হেসে ওঠে নির্ণয়। পানসে মুখে গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে রিয়ান। রাগে গজগজ করতে করতে গান ছাড়ে গাড়িতে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমার সাথে প্রেম করতে চাই শেফালির জামাই, আহাহা। ব্যাক সিটে নির্ণয়ের করা আওয়াজে মেজাজ যেন আরো বিগড়ে যায় রিয়ানের। তবে মুখে টু শব্দটি পর্যন্ত করে না। অপরদিকে ব্লুটুথ কানেক্টেডের মাধ্যমে রিয়ানের সিলেক্ট করা গান নিমিশেই পাল্টে দেয় নির্ণয়। রিয়ান ব্যাকসিটের দিকে তাকাতেই টুক করে চোখ মেরে দিয়ে গানের সাথে গলা মিলিয়ে গান ধরে নির্ণয়। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গেলে গেলে খা। অশান্ত রাত, আকাশ ভরা তারার মাঝে গোল থালার মতো জ্বলছে চাঁদ। হলুদ মৃদু আলোতে ঘুমে আচ্ছন্ন এক অষ্টাদশী রূপ যেন নেশা ধরিয়ে ছাড়ছে পুরো শরীরে। মস্তিষ্ক যেন অটোমেটিক কাজ করা বন্ধ করেছে। শুষ্ক ঢোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় নির্ণয়। ঘুমন্ত রোজের মুখের পানে তাকিয়ে হাঁসফাঁস করতে থাকে সে। মন চাইছে ওই গোলাপি ওষ্ঠের স্বাদ নিতে। তবে রোজার ঘুমের বিন্দু পরিমাণ সুযোগ না নিয়ে সিটে গায়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিজেকে কন্ট্রোলে আনতে গিয়েও যেন বারবার ব্যর্থ সে। চোখ মেলে আবারও তাকায় কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ঘুমপড়ির পানে। বেশ বড় এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ বুজে নেয়। মনে মনে চলছে কঠিন যুদ্ধ। নেশা ভরা চোখ জোড়ায় যেন সব সর্বনাশের উৎস। ধীপ করে বন্ধ চোখ মেলে, হাতের সাহায্যে ছুঁয়ে দেয় রোজের গোলাপি ঠোঁট জোড়া। জেল জাতীয় কিছু অনুভব হতেই ধীরে ধীরে হাত এগিয়ে আনি নাকের কাছে। স্ট্রবেরি ফ্লেভার নাকে আসতে আবারও নেশা চড়িয়ে দেয় পুরো শরীর জুড়ে। রোজার ঠোঁটে ছোঁয়ানো আঙ্গুল জিভ দিয়ে চেটে নিয়ে হালকা ঝুঁকে ঘুমন্ত রোজার মুখের দিকে কানের কাছে আসতে ফিসফিসিয়ে বলে, Do you like strawberry, darling? I also love strawberry flavored. উফ, তোর আর আমার যে কি মেল, তাই না মাই ফাকিং রোজ পাখি? তলে শাস্তিটা না হয় পছন্দের স্ট্রবেরিতেই হোক, তোর ডানা কাটতে না পারে ভাঙতে তো ঠিকই পারবো। কি বলিস জান? ঘন জঙ্গলের মাঝে বরাবর পথের শুরু। কিছু দূর গিয়েই রাত জাগা হিংস্র নেকড়ের দল প্রায় জানান দিয়ে যাচ্ছে রাতের শেষ প্রহর প্রায় উপস্থিত। জঙ্গলের পথ ধরে ছুটে চলছে নির্ণয়ের কালো রঙের গাড়িটি। ইতিমধ্যে সামনের সিটে বসা রিয়ান পাড়ি জমিয়েছে ঘুমের রাজপুরীতে, যেখানে নেই পাওয়া না পাওয়ার কোনো আক্ষেপ, থাকে না ক্লান্তি, থাকে না কোনো চিন্তার ছাপ। পুরো সময়টা যেন শান্তিতে স্বস্তি। গভীর জঙ্গল পেরিয়ে ছোট এক গ্রামের শেষ মাথায় রয়েছে নির্ণয়ের বাগান বাড়ি। স্টিল আর টিনে তৈরি অসম্ভব সুন্দর এক কারুকাজের অমায়িক রাজ্য। প্রায় 1.5 বিঘা জমির ওপর তৈরি বাড়ির চারপাশে রয়েছে মস্ত প্রাচীরে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে হওয়ায় জনমানবের নেই তেমন আনাগোনা। বাড়ির পেছনের দিকে বয়ে চলেছে নদী, যার স্নিগ্ধতা মনকে আরো শীতল করে তোলে। বউকে খোঁজার ফন্দি সাজিয়ে বাংলাদেশে এসে এক চুল পরিমাণ রেস্ট নেওয়ার সুযোগ হয়নি নির্ণয়ের। এসে থেকেই মাথায় যেন এক চিন্তায় ভর করেছে, রোজ যায়। অবশেষে বউ নিয়ে ফিরেছে নিজের বাগান বাড়িতে। অতল ঘুমের মাঝে ডুব দিয়ে থাকা রোজাকে
পাজা কোলে করে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে নির্ণয়। নিজের বরাদ্দকৃত ঘরে গিয়ে বিশাল এক বিছানায় ঠিক মাঝ বরাবর শুয়ে দেয়। শুয়ে থাকা রোজার দিকে কিছু সময় তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। পরনে শর্ট ক্রপ টপ, নিচে প্লাজো টাইপ জিন্স, নাভির কাছে জায়গাটা বেশ অনেকটাই উন্মুক্ত, যার থেকে পেটের কালো তিলটি মাঝে মাঝে উকি ঝুঁকি দিচ্ছে। ফোঁস করে দম ছেড়ে দ্রুত পায়ে গিয়ে রোজার টপ কিছুটা টেনে নিচে নামিয়ে দেয় নির্ণয়। ঘুমের রানী, ঘুমের মাঝে পাড়ি জমালে শরীরে কাপড়ের ঠিক ঠিকানা থাকে না। কিছুক্ষণ আগের ঝকঝকে তারা চাঁদের সমারোহে মিলিত আকাশ এখন কালো চাদরে ঢাকা। থেকে থেকে বিজলি চমকানোর শব্দ কানে আসছে। জানালায় পর্দা থাকার কারণে ঝোড়ো বাতাস এসে উড়িয়ে দিয়ে আবারও আছড়ে ফেলছে জানলার গ্রিলে। বাতাসের প্রকোপে রোজার কপালের বেবি হেয়ারগুলো উড়ে এসে পড়ছে মুখে। নেশাত্মক চোখ জোড়ায় যেন পিপাসা আরো বাড়িয়ে তুলছে এই আবহাওয়া। মিলনের সুখ যেন প্রাণীর মাঝে দোলা উড়িয়ে চলছে কঠিন খোলসের মানবটির। বাচ্চা এক মেয়ের প্রেমে মত্ত হয়ে এত বছর পরে আবারও দেশের মাটিতে পা পড়েছে তার। রোজার থেকে চোখ সরিয়ে জানালার দিকে এগোতে এগোতে গায়ের ব্ল্যাক শার্টের বোতামগুলো এক এক করে খুলে উন্মুক্ত করে চওড়া বুক। ধীর হাতে খুলে মাটিতে ছুঁড়ে ফেলে গায়ে অর্ধেকাংশে লেগে থাকা শার্ট। একটু একটু করে উন্মুক্ত হয় পুরো শরীর। অসম্ভব সুন্দর তার পেটানো বডি, যা মেয়েদের বুকের হার্টবিট বাড়াতে যথেষ্ট। উন্মুক্ত গায়ে গিয়ে দাঁড়ায় জানালার কাছে। ঝুলতে থাকা পর্দা একপাশে টেনে দিতেই হু হু করে ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে শিহরণ ধরিয়ে দেয়। নির্ণয় চোখ বুজে উপলব্ধি করতে থাকে বাতাসের শিহরণ। মন মস্তিষ্কে যেন ভালো লাগা অনুভূতি ছেয়ে যায়। এরই মাঝে ঘটে যাওয়া স্মৃতিতে বাড়ি জমায়। সেবার শীতের আমেজে উত্তরবঙ্গের চৌধুরীদের পৈতৃক নিবাসে পুরো পরিবার সমেত এসেছিল নির্ণয় রোজা। শীত এলে যেন সকলের কুয়াশা ঢাকা উত্তরবঙ্গের কথা মনে হয়। আর উত্তরবঙ্গ মানে ঘন কুয়াশায় ঢাকা মিঠো পথ, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো কিংবা বিভিন্ন স্বাদের পিঠে পুলি। ডিসেম্বর জানুয়ারিতে উত্তরবঙ্গের শীত স্বাভাবিকের তুলনায় একটু বেশি। আকাশে মেঘ না থাকলে পঞ্চগড়ের যে কোনো জায়গায় দেখা মেলে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া। কনকনে শীতের মাঝে বাইক রাইডের জন্য বের হবে নির্ণয়। ফুল রেডি হয়ে হাতে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে যেই না সদর দরজা অতিক্রম করবে, ঠিক সেই মুহূর্তেই হাতে টান অনুভব হতেই থেমে যায় তার পা। চোখে মুখে রাগের ছাপ ফুটিয়ে পেছনে তাকাতে অসম্ভব সুন্দর পরীর মতো লাল ড্রেসে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটি নজর কাড়ে তার। চোখ জোড়া স্থির হয় তার ফর্সা মুখশ্রীতে। ঠোঁটের উপরে তিল যেন কামুকতার শিহরণ। 8 বছরের বাচ্চা, তবে শরীরের গঠন বরাবরই বাঁধিয়ে রাখার মতোই যেন পুরো শরীর ছাপিয়ে যায় রোজার। নির্ণয়ে টেনে ধরা হাত ধরেই সামনের দিকে টেনে সোজা হয়ে দাঁড় করিয়ে দেয় রোজাকে। কপালে ভাঁজের উদয় হয় তার। এক ভ্রু উঁচিয়ে আবারও তাকায় মেয়েটির পানে। কোথায় যাচ্ছ নীর ভাই? তোকে বলে যেতে হবে বলছি। কেন নয়? কে হোস আমার তুই? তোর বালের প্রশ্নের উত্তর কেন দিতে যাবো আমি? আমিও যাব তোমার সাথে নির্ণয় ভাই। তোকে নিচ্ছি না আমি। আমাকে তোমার সাথে নাও না নির্ণয় ভাই। আমি তোমাকে আমার সব ডল আর চকলেট দিয়ে দিব। নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে রাগী চোখে তাকায় নির্ণয়। এতটুকু মেয়ে কিনা তাকে ঘুষ দিতে চাইছে? দাঁত কটমটিয়ে রাগী চোখে তাকায় রোজার দিকে। বোকা রোজার সে রাগ বুঝলো কিনা কে জানে। নির্ণয়ের চোখে চোখ পড়তে খিলখিলিয়ে হেসে উঠে সে। রাগের মাঝে বেশ অবাক হলো নির্ণয়। পুচকে একটা মেয়ে তার রাগকে বালছেরা করছে ভেবেই বিরক্ত হলো সে। তবে কথা না বাড়িয়ে চলে যেতে নিলেই আবারও থামিয়ে দেয় হাঁটা। নিজেকে কিছুর সাথে জড়িয়ে আছে বুঝতেই পেটের দিকে নজর দেয় সে। লম্বা সুঠাম দেহি শরীরের মাঝে ছোটখাটো এক পিঁপড়ে ছানা এসে পড়েছে। ছোট ছোট দুটি হাতের বাঁধনে আটকে গেছে নির্ণয় পেছন থেকে। তাকে ছোট ছোট হাতে জড়িয়ে নিয়েছে রোজা। এগোতে চেয়েও ব্যর্থ হয়ে দাঁড়িয়ে যায় সে। কি হচ্ছে রোজ? আমি যাব তোমার সাথে নির্ণয় ভাই, আমাকে নিয়ে চলো না। দূরে যা বলছে, নাহলে থাপড়ে গাল লাল বানিয়ে দেব। ছাড় আমাকে। আগে আমাকে সাথে নাও, তারপর ছেড়ে দিব ওই তোমার প্রমিস। ভ্রুজোড়া কুঁচকে নেয় নির্ণয়। সন্দিহান চোখে তাকায় রোজার মুখশ্রীতে। আমার নামে প্রমিস করছিস কেন? আমাকে মেনে আমার সব সম্পত্তির মালিক হতে চাস? তোমার সম্পত্তি তো আমার চাই না নির্ণয় ভাই, তাই তোমারে মারার প্রশ্নই আসে না। তাহলে কি চাই তোর? এক ভ্রু নাচিয়ে রোজার দিকে তাকিয়ে থাকে নির্ণয়। বাচ্চা মেয়েটা হঠাৎ করেই কেমন ব্লাশ করতে থাকে। আমার তো তোমাকে চাই নির্ণয় ভাই, বড় হয়ে আমাকে বিয়ে করবে তো তুমি? এইটুকু এক মেয়ের মুখে বিয়ে নিয়ে কথা শুনতে নির্ণয়ের রাগ যেন তীর তিরিয়ে বাড়তে থাকে।
মুখে গাম্ভীর্য আর রাগী চোখে রোজার পানে তাকিয়ে ধমকের স্বরে বলে, নাক বরাবর এক পাঁচ মেরে থোপড়াটাই পাঠিয়ে দেবো তোর। তখন একাই বিয়ের শখ মিটে যাবে। বচ্চাত মেয়ে। সে তুমি যাই বলো, মারো কাটো আদর করো, বউ তো আমি তোমারই হব। মনে মনে কথাগুলো বলে নিজেই মুচকি হাসলো রোজা। এই পরিস্থিতিতে তার কিনা ভয় পাবার কথা, সেই পরিবেশে অনায়াসে হেসে চলেছে সে। এতে অবাক না হয়ে পেরে উঠল না নির্ণয়। ঘড়ির দিকে তাকাতেই বেরোনোর জন্য ব্যস্ত হয়ে ওঠে সে। রোজ, ভেতরে যা। নির্ণয়ের কথায় থুড়ি পাত্তা দেয় রোজ। ধপ করে নির্ণয়ের পায়ের কাছে বসে পা জড়িয়ে নেয়। বিরক্তিতে চসূচক শব্দ আওড়ায় নির্ণয়। তাকে এক্ষুনি যেতে হবে, এই মেয়ে তাকে ছাড়তেই চাইছে না। হোয়াট হ্যাপেন্ড? এইভাবে পায়ে পড়ছিস কেন তুই? লিভ মি রোজ। নির্ণয়ের পা থেকে চোখ সরিয়ে মুখের দিকে তাকিয়ে কাদো কাদো ফেস বানিয়ে বলে, আগে বলো আমায় নিবে তোমার সাথে, জানো তোমার সাথে যাব বলে আজ বাবাকে বলে স্কুল বাঙ্ক করেছি আমি। রোজার মুখের পানে তাকিয়ে মাস্কের ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে নির্ণয়। নিজেকে শান্ত করে আবারও তাকায় মাটিতে বসে থাকা মেয়েটির দিকে। পা ধরে বসে থাক, বন্য কিছু। আমি তোকে সাথে নিচ্ছি না। নির্ণয়ের এক কথায় চোখ উপচে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগে রোজার। ছোট মনে জমেছে ঘন কালো মেঘ। মুখ নিচের পানি রেখেই টুপটুপ করে ফেলছে চোখের পানি। হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই মিলে যায় গভীর অতলে। কণ্ঠে একরাশ অভিমান জমিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, জানো আজ আমার বেস্ট ফ্রেন্ড তানিয়ার বার্থডে ছিল। আমাকে বারবার বলেছিল স্কুলে যেতে, পাপাও বলেছিল আমি স্কুলে যেতে, তবে আমি আজকে তোমার সাথে সময় কাটাবো বলি তো মাম্মাকে ভালো লাগছে না বলি স্কুল বাঙ্ক করলাম। আর সেই তুমি কিনা এখন এমন করছো। আমি কি তোকে একবারও বলেছি আমি তোকে সাথে নিয়ে ঘুরবো? রোজা মাথা নাড়িয়ে না বোঝায়। আমি কি তোকে বলেছি স্কুল না যেতে? এবারও মাথা নাড়ে রোজা। তাহলে সকাল সকাল আমাকে না জ্বালিয়ে তোর ভাইকে গিয়ে জ্বালাতে পারিস না? আমাকে ছেড়ে তাকে গিয়ে ধর মেরি মা। এ মা, তুমি আমাকে মা ডাকছো কেন? আমি তো তোমার মা নই। আমি তোমাকে এত এত ভালোবাসি নির্ণয় ভাই। আমি তো তোমার বউ হতে চাই, মা নই। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে বলেই তো স্কুলে যাইনি আমি, এমনকি তানিয়ার জন্মদিনেও নয়। কতটা ভালোবাসিস আমাকে? নির্ণয়ের এই প্রশ্নের মানে কোমল হৃদয়ের মেয়েটি কি বুঝলো কে জানে। নির্ণয় পা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভেজা চোখ জোড়া হাতের সাহায্যে মুছে নিয়ে চোখে চোখ মেলালো নির্ণয়ের। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছে সে, তবে নিজেকে শান্ত করার বিন্দু পরিমাণ প্রয়াস নেই তার মাঝে। সকলের থেকে বেশি তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট, সাথে সমান তালে হেঁচকি, দুটোর সংমিশ্রণে এই উত্তর নির্ণয়ের মনকে শান্ত করতে পারলো কিনা কে জানে। তবে হয়তো এতটাও আশা করেনি সে। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসির রেখা তার, বাতাসে একটা ভেজা গন্ধ। তারপরে শুরু হলো রিমঝিম বৃষ্টি। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ। জানালা ভেদ করেই হ্যাঁচা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে থাকে নির্ণয়ের উদাম শরীরে। ইতিমধ্যেই ফোঁটা ফোঁটা পানির কণা এসে জমা হয়েছে প্রশস্ত বুকে। খালি শরীরে নরম দুটো হাত আসছে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। পানির ফোঁটাগুলো যেন লেপে দিচ্ছে পুরো শরীর। নরম ওষ্ঠের ছোঁয়া পিঠে পেতেই চোখ বুজে নেয় সে। অতীতের সমাপ্তি টেনে হাত রাখে নরম হাতে। ছলনায় মেতেছিস? নরম হাত দুটো যেন আরো অনবরত বিচরণ করতে থাকে নির্ণয়ের বুকে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বুক থেকে হাত টেনে ঠোঁট ছুঁয়ে দেয় তাতে। তোকে পাওয়া তো কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন রোজ? কেন তোকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় আমাকে ক্ষয় হতে হচ্ছে? তোকে যে আমার ভীষণ প্রয়োজন, তবু কেন প্রতিনিয়ত আমাকে হারানোর ছলনায় নেমেছিস তুই? ভালোবাসি নির্ণয় ভাই। আবারও ছলনা। ও হো হো করে হেসে উঠল নির্ণয়। হাসির মাঝে বুকে চাপা কষ্টগুলো যেন বুকের ঠিক মাঝ বরাবর গিয়ে জমা হয়েছে। হ্যাচকা টানে সামনে এনে জানালার গ্রিলে শক্ত করে চেপে ধরে রোজাকে। কিছুটা হকচকিয়ে আবারও নিজেকে সামলে নেয় রোজা। দৃষ্টি মেলায় ক্ষিপ্ত চোখ জোড়ায়, যে চোখে কিছু সময় পূর্বেই এই নারীর জন্য ছিল হাজারো ব্যাকুলতা। শক্ত হাতের থাবায় গলা চেপে ধরতেই চোখের কোণায় পানি এসে জমা হয় তার। নিজেকে শান্ত করার প্রয়াসে ঘন ঘন শ্বাস ছাড়ছে নির্ণয়। কি ভেবেছিস আমার থেকে পালিয়ে যাবে? দম আটকে আসছে রোজার, চোখ জোড়াও লাল হতে শুরু করেছে। পরাণ পাখি বুঝি যায় যায়। রোজা হাত পা ছুঁড়ে নিজেকে ছুটানোর চেষ্টা করেও ব্যর্থ সে। ধীরে ধীরে নিপতে থাকে মেলে থাকা সাদা মনির চোখ জোড়া। কি হলো? এই মুখ খোল। আমি আমার মরে যাচ্ছি নির্ণয় ভাই।
ভাঙা ভাঙা কণ্ঠের এক লাইনেই এই কথাতেই আলগা হয় হাতের বাঁধন। বুকের মাঝে ধূপ করে ওঠে নির্ণয়ের। হাতের বাঁধন আলগা হতে কাশতে থাকে রোজা। এতক্ষণে যায় যায় প্রাণটায় একটু আশার আলো ফিরে পায়। বড় নিঃশ্বাস নিয়েও লাভ হচ্ছে না। চিকচিক করতে থাকা চোখ জোড়ায় হয়তো বর্তমান অবস্থা বোঝাতে সক্ষম। গলায় হাত রেখে অনবরত কাশতে থাকে সে। লেগেছে পাখি? দেখি কোথায় লেগেছে। ব্যস্ত হাতে গলায় থাকা রোজার হাত সরাতে নিলে ক্ষেপে ওঠে রোজা। এতক্ষণ শান্ত মস্তিষ্কে রক্ত সঞ্চালন যেন মুহূর্তেই বেড়ে চলেছে। খপ করে ধরে ফেলে নির্ণয়ের হাত। এক ঝটকায় দূরে সরিয়ে নিজেকে স্বাভাবিক করতে আবারও ব্যস্ত সে। আপনি স্বাভাবিক নন, আপনি একজন সাইকো নির্ণয়। মুহূর্তে নির্ণয়ের পৈশাচিক সত্তা ফিরিয়ে আনে রোজার উচ্চারিত একটি শব্দ, সাইকো। তেড়ে গিয়ে আবারও গলা নয়, 2 আঙ্গুলে চেপে ধরে রোজার গাল। দত্তে দত চিপে বলে ওঠে, এই শালি, এই তোর মরে সালাম শালি। খুব কথা ফুটছে তাই না? তোর মুখে কুপুরু। হাতের সাহায্যে নির্ণয়ের হাত ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছে রোজা, তবে কোনোভাবেই না পেরে শক্ত হয়ে দাঁড়িয়ে যায় সে। লাগছে খুব ব্যথা? খুব ব্যথা লাগছে তাই না? আমারও লেগেছে, ভীষণ লেগেছে, ঠিক এইখানটা লেগেছে। রোজা গাল ছেড়ে আঙ্গুলের সাহায্যে বা পাশে বুকের হাট বরাবর দেখিয়ে দেয়। কিছুক্ষণ থেমে অনুভূতি পানিতে ফেলে আবারও সেই একই রূপে গাল চেপে ধরে রোজার। চোখে মুখে হিংস্রতা। কানে খুলে শোন, আমি তোর ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি। এই কথা তুই বিশ্বাস কর বা না কর, তাতে আমার বাল ছেঁড়া গেল। তোর ভালোবাসি মানে ভালোবাসি। তোর এই ফাকিং ডিপার্টমেন্টের থেকে নির্ণয় চৌধুরী টুনটুনের জোর অনেক বেশি। তুই আমার মানে শুধু আমার। বলাতে চাইবি, জানে মেরে দেবা। নির্ণয়ের মুখের কথা শেষ হতে 7 পাঁচ না ভেবেই আচমকা নির্ণয়ের বুকের মাঝে নিজেকে গুটিয়ে নেয় রোজা। বেশ অবাক হলেও কিছুক্ষণ আগের বিগড়ে যাওয়া মেজাজ নিয়ন্ত্রণে আনতে এটার খুব দরকার ছিল নির্ণয়ের। হঠাৎ করে ফোপানোর আওয়াজ কানে আসে। রোজ কাঁদছে। নির্ণয় জান কাঁদছে। অস্থির হয়ে ওঠে নির্ণয়। দুহাতে আগলে নেয় তার শান্তি। কাঙ্ক্ষিত মানুষটির আশকারা পেয়ে এবার যেন বেশ জোরে করেই কেঁদে দেয় রোজা। মেয়েরা নাকি প্রিয় মানুষের কাছে আদুরে শিশুর মতো হয়, তার জ্বলন্ত প্রমাণ নির্ণয়ের বাচ্চা বউ। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি প্রায় মিশিয়ে শরবত বানিয়েছে রোজা। তবুও যেন কান্না থামানোর নাম নেই তার। এই তো কি গোয়েন্দা কি বানিয়েছে? হাত দিয়ে নাক মুছতেই নাক থেকে এক গাদা পানি হাতে লাগে রোজার। ভ্রু কুঁচকে রোজার কর্মকাণ্ড নিখুঁত পর্যবেক্ষণ করে নির্ণয়। কেঁদে কেটে পুরো চেহারায় পাল্টে ফেলেছে মেয়েটা। কে আবার সরকার? গা ছাড়া ভাবে সামনের দিকে এগিয়ে দুলতে থাকা রকিং চেয়ারে গিয়ে বসে নির্ণয়। বোকার মতো নির্ণয়ের দিকে তাকিয়ে কিছু একটা বোঝাতে চাইছে রোজা। এসব বালের সরকারের মাথায় তোর মতোই গোবর আছে, বুঝলি? তা না হলে তোর মতো এই ভোদাই নাকি গোয়েন্দা বিভাগে চাকরি করছে। কি বলে তুমি? আমি কি? বলদের পেটে জন্ম নেওয়া আইসটা বলদ। রাগে গজগজ করতে লাগে রোজা। নাকের পাটি ইতিমধ্যেই ফুলতে শুরু করেছে তার। অপমানের প্রতিশোধ নিতেই এগিয়ে গিয়ে বসে নির্ণয়ের কোলে। 2 হাতে জড়িয়ে নেয় নির্ণয়ের গলা। ব্যাপার কি? এভাবে জোরে বসছিস কেন? নাম বলছে কি চাই? যা চাইবো দেবে না। নির্ণয় ভাই। কাঁদো কাঁদো ইমোশনাল ফেস বানিয়ে নির্ণয়ের গলা জড়িয়ে থাকে রোজা। চোখ জোড়া বন্ধ করে চেয়ারে দোল খেতে থাকে নির্ণয়। অভিমান করেছো নির্ণয় ভাই? টুপ করে চোখের পাতা মেলে তাকায় নির্ণয়। নিজের গায়ের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। কণ্ঠ ধরে এসেছে গলার মাঝে, কথাগুলো যেন জটলা বেঁধে ঘোরপাক ধরেছে। ধরা কণ্ঠে রেঞ্জে নিয়ে বলে, তুই ছাড়া আমার কে আছে রোজ? বল কে আছে? আমি বলছি তুই ছাড়া কেউ নেই বলেই বুকে এত অভিমান জমিয়ে রাখা। তোর ভালোবাসি একটু কমতিতে হতাশে পড়ে আমার হৃদয়। নিশ্চয়ই জীবনে কে পূরণ করবে আমার সকল প্রত্যাশা? বল কে পূরণ করবে? আপন বলতে শুধু তোকে চেনে, তোকে জানে। সকলে আমাকে কাঁদিয়েছে রোজ, সকলে কষ্ট দিয়েছে। তুই না হয় ভালোবাসা দিবি? কি হলো, দেবি তো রোজ? এতক্ষণ নির্ণয়ের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল রোজা। শক্ত খোলসের মানুষটিও নিজেকে তার সামনে মেলে ধরছে। প্রাপ্তির শ্বাস ফেলে সে। আমাকে যে বাকি কথা শেষ না হবার আগেই গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ক্ষমতার বিচরণ শুরু করে নির্ণয়। তার ব্যক্তিগত নারীর ব্যক্তিগত জিনিসে ব্যক্তিগত পরিচর্যা প্রয়োজন। বেশ কিছু সময় গড়িয়ে রোজার ঠোঁট ছেড়ে গা ছাড়া ভাবে চেয়ারে গা এলিয়ে দেয় সে।
ঠোঁটে গলিয়ে বেরিয়ে আসে সে চিরচেনা বাঁকা হাসি। এক হাত জড়িয়ে রেখেছে রোজা ধনুকের মতো বাঁকানো কোমর। ইয়চ্ছি, কোন বেয়াদবি লিপকিস আবিষ্কার করেছে রে শালার পুত্র, পাইলে না 72 লাখে আগুন ধরিয়ে দিতাম একদম। এর কি না থুতু খাওয়ার প্রতিযোগিতা, পাঠ্য। রোজার বলা কথায় থতমত খেয়ে যায় নির্ণয়। কথাগুলো মস্তিষ্কে প্রসেসিং হতে বেশ সময় নিয়েছে তার। হোয়াট রাবিশ, কি বলছিস এসব তুই? যা সত্যি তাই বলেছি। আপনার সব থুতু আমায় খাইয়ে ছেড়েছেন। আপনার সিগারেট খাওয়া গন্ধ মুখ আমার মুখে লাগিয়েছেন। কি নোংরা ব্যাপার সেপার, ছি পাক। কি বললি তুই? আমার মুখে গন্ধ? শুধু গন্ধ নয়, অসম্ভব বিশ্রী গন্ধ। এই মুখ আপনি আমার মুখে লাগিয়েছেন। আপনার নামে আমি নির্যাতনের মামলা ঠুকে দিব একদম, বলে দিলাম আমি। হোয়াট? তোকে নির্যাতন করেছে আমি? কোনো সন্দেহ আছে? রোজ, শাট ইউর ফাকিং মাউথ। একে তো আমাকে কিডন্যাপ করেছেন, একজন গোয়েন্দা সংস্থার সদস্যকে রাত বিরাতে কিডন্যাপ করেছেন, তার উপর খাবারের বদলে থুতু খাইয়েছেন। আমাকে কিডন্যাপের অভিযোগে আপনাকে আমি রিমান্ডে নিব। ওয়েট। ঘড়িতে চোখ পড়তে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় রোজা। টিকটিক করতে থাকা ঘড়িতে 5:07। তাকে ফিরতে হবে। আমায় ফিরতে হবে নির্ণয় ভাই। তো যা, কে আটকে রেখেছে শুনি? সত্যি ফিরতে হবে। ফ্ল্যাটে পাপ্পু একা, আমাকে যেতে হবে নির্ণয় ভাই। হুইস পাপ্পু? মাইসান। যা বাবা, এক খেলাতে আমার বাচ্চা পয়দা হলো, আমি জানি না। তুই এতটা বেইমান কি করে হতে পারিস রোজ? হাও? কেন, আপনার ক্যালোরিতে কি শুক্রাণু নেই বলতে চাইছেন? যা বাবা, শুক্রাণু নেই কখন বললাম? ওটা আছে বলে তো বাচ্চা পয়দা হয়েছে নাকি? জানালার পর্দা পেরিয়ে ভোরের মৃদু আলো এসে আলোকিত করতে শুরু করেছে পুরো ঘর। রাগী চোখে তাকিয়ে আছে রোজা। পরনে রাতের অফ হোয়াইট ক্রপ টপ, ডেনিম জিন্স, চুল এলোমেলো, চোখ দুটোতে নিগড়ে পড়ছে আগুন। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নির্ণয়। এগিয়ে যায় বিছানার পাশে থাকা বেড টেবিলের কাছে, পানি ভর্তি গ্লাস হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে। আবারও যথাস্থানে রেখে আর চোখে রোজার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এইভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুই জানিস তোর রাগ আমার প্রলোভনের মতো। রোজার সামনে এগিয়ে এসে থেমে যায়। মুখোমুখি দাঁড়ায় তারা। চোখে চোখ, ভাষা নেই, কিন্তু শ্বাসে উত্তাপ। তুমি সবসময় আমার রাগ নিয়ে খেলা করো জানো। রোজার গলায় ছিল নরম কিন্তু ধমক মেশানো। হালকা হাসে নির্ণয়। তোর ঠোঁট কাঁপে রাগে, কিন্তু আমি জানি সেগুলো আসলে আমাকেই চায়। ঠোঁট চেপে ধরে রোজা, কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারে না। দ্রুত এগিয়ে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নির্ণয়কে। পড়ে যায় নির্ণয়, চোখের শখ কিন্তু ঠোঁটে হাসি। রোজা ঝুঁকে আসে তার গালের কাছে, ফিসফিস করে বলে, আপনি যদি এখন একটা শব্দ করেন আমি আপনার ঠোঁট ছিঁড়ে ফেলবো। নির্ণয় ঘাড় বাঁকিয়ে বলে, ছিঁড়ে ফেল, তোর স্পর্শে ছিন্ন ভিন্ন হতেও রাজি আমি। রোজা এক পা দিয়ে বিছানায় উঠে নির্ণয়ের ওপর চড়ে বসে। ঠোঁটটা নিজের দাঁতে হালকা কামড়ে বলে, আপনি জানেন না আমি ঠিক কতটা হিংস্র হতে পারি। নির্ণয়ের ঠোঁট হালকা কেটে যায়, রক্ত ঝরে পড়ে। রোজা আঙ্গুল দিয়ে সেটা স্পর্শ নিয়ে ঠোঁটে ঘষে বলে, এই রংটা আমার প্রিয়, এটা আপনার রক্ত, এই দাগ আমার করা দাগ। নির্ণয় ঠোঁটে ঠোঁট চাটে। রোজার গলা ধরে কাছে টেনে নিয়ে বলে, এই দাগ কিছুই না বেব, আমি তোর নাম গায়ে খোদাই করে রাখবো। চুম্বন নয়, এতে ছিল দাবি। ঠোঁট কাটা হলেও ভালোবাসা ছিল ধারণা। কি বলিস? বাঁকা হাসে নির্ণয়। কিছুক্ষণ পর রোজা বিছানা থেকে নামলো, জিন্স টান করে পরে, বলল, আপনার প্রতি আকর্ষণই আমার দুর্বলতা, কিন্তু আমি দুর্বল নই। এখন আমাকে যেতে হবে, পাপ্পু একা আছে। নির্ণয় জানালার দিকে চেয়ে কেবল বলল, তোর ছায়াও যেন আমার থাকে রোজ। রোজা ফিরেও তাকালো না, চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল নামছে। ত্রিধা দাঁড়িয়ে বারান্দায়, হাতে ফোন, কানে হেডফোন, চুপচাপ, চোখে রাগ জমে আছে আগুনের মতো। টপা জিন্সে জড়ানো শরীরটা যেন এক যুদ্ধ বাজার ঢাল। পেছন থেকে হেঁটে আসে রিয়ান, হাতে কফির কাপ, মুখে হালকা ঠোঁটকাটা হাসি। এই যে আগুন পড়ি, আজকে ঝলসে দিবি শহরটাকে। ত্রিধা চোখ না তুলে বলে, চলে এসেছিস চালাতে? রিয়ান হাসে, এক পা এগিয়ে বলে, তোর এই একটুখানি রাগী মুখেই আমি পাগল হয়ে যাই, ট্রাস্ট মি। ত্রিধা এবার তাকায়, চোখ মুখে বিরক্তি নিয়ে দাঁত খিচে বলে, পাগল হ না পিঁপড়ে হ, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে পছন্দ করি না, বুঝেছিস? রিয়ান মাথা নাড়ে, ঠোঁট বাঁকায়। হ্যাঁ জানি, কিন্তু তুই আমাকে অপছন্দ করতে করতেই রোজ কথা বলিস, রোজ চোখে চোখ রাখিস।
তোর না পছন্দের ভেতরেই আমি নিজের জায়গা বানিয়েছি। তা না হলে আমার সাথে তোর কথা বলার কি কারণ? ত্রিধা হালকা ঘাড় ঝাঁকায়, চোখে মুখে রাগ। কারণ তোকে উপেক্ষা করা যায় না, তোর কথাগুলো থামিয়ে রাখতে পারি না, ঠিক এই কারণেই তুই আমার মাথা খাচ্ছিস। রিয়ান হেসে ওঠে। মানে বোঝা গেল, তুই তোর মেজাজে, আমি আমার মুগ্ধতায় এই খেলাটা চলতেই থাকবে। ত্রিধা একদম তার সামনে এসে দাঁড়ায়, ঠোঁটে হালকা তাচ্ছিল্য। তুই ভাবিস আমি একদিন প্রেমে পড়ে যাব? দুঃখিত, ঠোঁটের নিচে এক বিন্দু প্রেম নেই। তারপরে দেখা যাবে প্রেমে পড়িস নাকি বাসর করিস। আপাতত একটা গান শোনাও তো মেরি ডার্লিং। কোকিল কণ্ঠে গান শুনে কলিজা ঠান্ডা করি। গান শুনবি? শুরু করি তাহলে। জলদি শুরু করো বেবি। কফিতে শেষ চুমুক দিতে নিয়ে কাশি উঠে যায় রিয়ানের। এইটা কোন ধরনের গান ছিল ভেবে বুকে হাত রাখে সে। থাক থাক আম্মা, অনেক হয়েছে। আপনার এই গান শুনে আশেপাশে যত কাউয়া কাক একটাও আর এলাকায় থাকবে না। আর আমার তো কলিজার সাথে পেছনটাও ঠান্ডা হয়েছে। এইসব গান কই শিখেছিস তুই? তোকে বলতে বাধ্য নই। তা কেন বলবি শালি? আমার পাছার চর্বি কি তোকে দিয়ে মাপিয়েছি যে তুই গান গাইলি? বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল রিয়ান, তবে কিছুটা হয়তো কানে এসেছিল ত্রিধার। রিয়ানের পিঠে জোরে এক থাপ্পড় মেরে নাটকীয় স্বরে বলে, আমারই মনে মনে গালাগালি দিচ্ছিস কেন? তুই বুঝি আজকাল আমার মনের খবর রাখিস বউ? খেপে যায় ত্রিধা। হাতে থাকা কফির মগ ছুঁড়ে মারতে নেয় রিয়ানের পানে, তবে অতি ধুরন্ধর রিয়ান তা বুঝে ছুটতে নিলে ত্রিধাও পিছু নেয় তার। দুজনের হই হই আর শোরগোলে ছুটে আসে রিধিমা, এগিয়ে গিয়ে থামাতে চায় দুজনকে। কি করছোটা কি? তোমরা দয়া করে থামো। রিধিমাকে আসতে দেখেই ছুটে রিয়ান লুকিয়ে পড়ে রিধিমার পেছনে। রিধি বোন, আমার এই ডাইনির হাত থেকে বাঁচা বোন, না হলে আজকে আমার জানাজা পড়িয়ে ছাড়বে এই মেয়ে। রিয়ানের বাচ্চা। রাগী স্বরে কথা বলতে বলতে হাতে মগ ছুঁড়ে মারে, তবে তা দিক মিস্টেক করে গিয়ে পড়ে দরজার সামনে। মাত্রই দরজায় পা রেখেছিল আয়ান, খানিকের জন্য বেঁচে গিয়েছে সে ভেবেই বুকের মাঝে এক ফু দেয়। হাতে এক বাটি পপকর্ন, মুখে মুচমুচে শব্দ। ধীরে ধীরে সোফায় গিয়ে বসে। শুরু হয়ে গিয়েছে তোমাদের টম অ্যান্ড জেরি শো। ত্রিধা অ্যাটাক্স আর একে রিয়ান দ্য রানার। রিয়ান আর ত্রিধা তখন একে অপরের পেছনে। আয়ান ঠান্ডা মাথায় আরাম করে একটা পপকর্ন মুখে ফেলে, মুচকি হেসে বলে, নেটফ্লিক্স লাগে না ভাই, এটা লাইভ এপিসোড। ঘর জুড়ে তখন দাপাদাপি, আর আয়ানের সামনে যেন পূর্ণদৈর্ঘ্য কমেডি সিনেমা। আয়ানের কথা কানে আসতেই দৌড় থামিয়ে রাগের চোখে তাকায় ত্রিধা। হো হো করে হাসছিল আয়ান। ত্রিধার তাকানোই হাসি থামিয়ে দেয় সে। রাগে গট গট করে ত্রিধা বেরিয়ে যায় রুম ছেড়ে। রিয়ান একপাশে দাঁড়িয়ে ঠোঁটে আধো হাসি। আয়ান এখনো সোফায় গা এলিয়ে বসা, হালকা মজার ভাব ধরে। ঠিক তখনই রিধিমা এসে দাঁড়ায় তার সামনে। দুই চোখ জ্বলছে যেন আগুন, ঠোঁট চেপে রাখা, কিন্তু চোখ দুটো বলছে এনাফ ইজ এনাফ। আয়ান একটু হকচকিয়ে যায়। এই এমন করে তাকাচ্ছ কেন? আমি তো কিছুই। রিধিমা ঠান্ডা কণ্ঠে বলে, তুমি কিছুই করো না, শুধু বসে বসে আগুনে ঘি ঢালো। আয়ান গলাটা একটু কেশে নেয়। আমি তো শুধু মজা করছিলাম, একটু হালকা হাওয়া। এরই মাঝে রুমে প্রবেশ করে অর্ণব, হাতে ফোন, মুখে চিন্তার ছাপ, চোখে অস্পষ্ট অস্থিরতা। এই যে অর্ণব হাজির। রিয়ানের কথায় রিধিমা আয়ান দুজনেই তাকায় অপূর্বর দিকে, মুখে কেমন বিষণ্ণতা। তিনজন একে অপরের মুখে চাহনি দেয়। সকলে নীরবতা ভেঙে রিয়ান বলে, ভাই কিছু হয়েছে নাকি? ফোন থেকে চোখ তুলে সোফার দিকে এগিয়ে যায় অর্ণব, ধীর কণ্ঠে বলে, নীলু ফোন ধরছে না, সকাল থেকে ট্রাই করছি, এমন কখনো হয়নি। হঠাৎ পুরো রুমে নীরবতা, বিস্ময়ে সবাই একে অপরের দিকে তাকায়। নীলু ওকে। আয়নের উত্তেজিত কণ্ঠে হুঁশ আসে অর্ণবের। সে যে ভুল জায়গায় বেফাঁস বলে ফেলেছে ভেবেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আয়ান ও রিয়ান একসাথে দুজনেই উচ্চ স্বরে হেসে ওঠে। ভাই তুই লুকিয়ে লুকিয়ে পানি খাচ্ছিস? বলিসনি তো এইসব রস গল্প আছে। সরি নীলু পাখি। মাইনকার চিপায় অর্ণব, নিজেকে সহস্র গালি দিচ্ছে মনে মনে। সকলের মুখের দিকে তাকিয়ে বলতে লাগে, পাখি না ঝড়, কিন্তু আজ ওর কোনো খবর নেই, আর আমার মন ভালো লাগছে না। বাগান বাড়ির গেটটা ধীরে খুলল। চারিদিকে নিস্তব্ধ, গাছের পাতাও নড়ছে না, শুধু হেলমেট হাতে দাঁড়িয়ে আছে রোজা। চোখে তার চিরচেনা করা আলো, যেটা কারো অপেক্ষা করে না। ব্ল্যাক ম্যাট ফিনিশে ঢাকা কেটিএম ডুক বাইকটার ইঞ্জিন গর্জন করে উঠল।
এক রাশ নীরবতা ছিঁড়ে ফেলে। হেলমেট পরে গিয়ার পাল্টে দিল, গ্লাস ছেড়ে দিল, আর বাইকটা ছুটে চলল নিজ গন্তব্যে। পেছনে বাগান বাড়ির স্নিগ্ধ আলো মিয়ে গেল, আর সামনে জেগে উঠল শহরের কংক্রিটের গহ্বর। শহরের ভেতর দিয়ে যখন বাইকটা ঢুকলো তখন চারিদিকের ধরিতে বেশ কড়া রোদ। রোজার চোখে তখন শুধু একটা জায়গা, তার ফ্ল্যাট। শহরের মাঝেই একটা পুরনো অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না, কিন্তু ওখানেই রাখা তার গিয়ার, অস্ত্র, ফাইল, একটা যুদ্ধের ঘর। বাইকটা থামলো বিল্ডিংয়ের নিচে। রোজা হেলমেট খুলে কাঁধে ঝুলিয়ে নিঃশব্দে সিঁড়ি ভাঙতে লাগলো। চাবি দিয়ে রুমে প্রবেশ করতেই নজরে এলো নাদুস নুদুস বাচ্চা ছেলেটি, যে কিনা আপাতত গাল ফলিয়ে বসে রয়েছে। কিরে? নিশ্চুপ পাপ্পু, মুখে কথা নেই তার। রোজা এগিয়ে গিয়ে বসে পাপ্পুর কাছে, মুচকি হাসি দিয়ে হাত রাখে মাথায়। কোথায় গিয়েছিলা তুমি? কাজ ছিল, খেয়েছিস? মুখ গোমরা করে রাখে পাপ্পু। হয়তো খায়নি সে। বাচ্চাটার মুখ পুরো শুকনো লাগছে। রোজা এক নজর তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। লম্বা শাওয়ার নিয়ে রোজা যখন বাথরুম থেকে বেরিয়ে এলো তখন তার শরীরটা যেন নতুন করে জেগে উঠেছিল। ভেজা চুলগুলো কাঁধ ছুঁয়ে, পিঠ ছুঁয়ে, কোমর ছুঁয়ে হাঁটুতে নেমে এসছে। প্রতিটি স্রোতের ফোঁটায় যেন আলো ধরা পড়ে। হালকা ভিজে টি শার্ট, গা ঘেঁষে থাকা গরম যেন আরো স্পষ্ট। তার পেশিবহুল প্রশিক্ষিত শরীর যেন যুদ্ধের ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। চোখ দুটো জল পড়া আয়নার মতো টলমল করে। ভ্রু দুটিতে কঠিন দৃঢ়তা, একজন এজেন্ট, একজন যোদ্ধার আত্মবিশ্বাস। তার গালের পাশে কয়েকটা ভেজা চুল লেগে আছে, কিন্তু সেই এলোমেলো ভাবটুকুও যেন সৌন্দর্যের অংশ, যেন ঠোঁটের কোণে এক অদ্ভুত কঠিন শীতলতা, যেন সে ঠিক এখনই ছুটে যাবে একটি গোপন মিশনে, যেখানে ভুলের কোনো জায়গা নেই। গোটা শরীরে এক ধরনের ঘনীভূত উষ্ণতা ছড়িয়ে আছে, যা তাকে দেখে কারো বুঝতে বাকি থাকে না এই মেয়েটি শুধু সুন্দরী নয়, সে বিপজ্জনক। ফোন হাতে খাবারের অর্ডার করে দেয় সে। লম্বা ড্রেসিং টেবিলের সামনে বসে রোজা চুপচাপ নিজে চুল শুকাচ্ছিল। হোয়াইট টি শার্ট, যা নিচে ভেজা ত্বকের উষ্ণ আভা ফোটা ফোটা জেগে আছে। লাইটের মৃদু আলোয় তার মুখের ছায়া আর আলো মিলে এক অনিন্দ বিমূর্ত সৌন্দর্য তৈরি করেছে, যেন একটি নিঃশব্দ আগুন জ্বলছে। সে আস্তে আস্তে চুলগুলোকে হাত দিয়ে উল্টে নিয়ে আয়নায় নিজের চোখের দিকে তাকায়। ভেজা চুলের গন্ধ, শরীর থেকে সদ্য শাওয়ারের পরের ঘ্রাণ, সব মিলিয়ে একটা হিপনোটিক পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি চুল যখন শুকিয়ে ঢেউ খেলানো রূপ নিচ্ছে তখন রোজার মুখে এক ধরনের ঘন নীরবতা, যা রোমাঞ্চকর, ভয়ানক। তার চোখে চোখ পড়লে মনে হয় এই মেয়েটির ভেতরে কোনো কষ্ট লুকানো, অথবা কোনো আগুন। সে চুল শোকাতে শোকাতে যেন নিজেকে প্রস্তুত করছে আবারও একবার, আরেকটি কঠিন রাতের জন্য, যেখানেই তার সৌন্দর্য, বুদ্ধি আর গোপন অস্ত্র সবই এক একটা হাতিয়ার। হঠাৎ দরজায় কড়া পড়ে। ড্রেসিং ছেড়ে উঠে দরজা খুলে রোজা। পাপ্পু বিছানায় বসে আঁকাবুকি করতে ঢের ব্যস্ত। দরজা খুলতেই খাবার হাতে এক মধ্যবয়স্ক লোক। রোজা খাবার হাতে নিয়ে বিদায় দেয়, এগিয়ে যায় পাপ্পুর কাছে। পুরো প্লেট খাবার খাইয়ে দেয় পাপ্পুকে। খাবার শেষ করে নিজেকে বিশ্রাম দিতে গা এলিয়ে দেয় বিছানায়। সারাদিনের দৌড়ঝাঁপ, উত্তেজনা, টেনশনের পর একটা নিঃশ্বাস ফেলার মতো মুহূর্ত খুঁজছিল সে। বিছানার তুলোর মতো নরম গদিতে শরীরটা যেন একটু হালকা হয়ে এলো। চাদরটাও এলোমেলো ভাবে পড়েছিল। এক পাশে রাখা মোবাইল, আরেক পাশে আধখানা ভেজা চুল ছড়িয়ে আছে বালিশে। সে চোখ বন্ধ করলো। পাখার নিচে হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে, আর ভেতরে ভেতরে একটা ক্লান্তি ধীরে ধীরে ঝিম ধরে নামছে শরীরের ওপর। ঠিক সেই সময়ে ট্রিং ট্রিং ফোনটা বাজতে শুরু করলো। ঘুম চোখে ফোন হাতে নেয় রোজা। রিসিভ হতেই অপর পাশে, এজেন্ট রোজা, মিশন অ্যাক্টিভেট হয়েছে। আপনি এখনই হেড অফিসে রিপোর্ট করুন। কোড নেম অপারেশন শ্যাডোশিপ। রোজা কোনো কথা না বলে ঘুম ছেড়ে উঠে বসলো। সে জানতো তার ডাক পড়েছে মানেই নতুন কিছু সূচনা। তার মানে কেউ কাছে, কেউ নিখোঁজ, কেউ বিক্রি হয়ে যাচ্ছে অন্ধকারে। দুপুর 3:45 হেড অফিসে ঢুকতেই ডিরেক্টর রফিক তার দিকে তাকালেন। তোমার মিশন দিনাজপুরের উপকণ্ঠে একটা পুরনো কারখানার ভিতরে চালানো হচ্ছে এক অবৈধ ক্যাসিনো, জুয়া, মাদক আর শিশু পাচার। প্রতিদিন নতুন বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। আমরা শুধু অনুমান করেছিলাম এতদিন, আজ প্রমাণ হাতে এসেছে। রোজা কাগজপত্রের দিকে না তাকিয়ে বলল, লিডার কে?
জানা নেই, মিশন পূর্ণ হলেই জানা যাবে। হয়তো বিদেশের কেউ লাটাইন টানছে আর বাংলাদেশ থেকে গড়িয়ে উঠছে। এমন উত্তরের জন্য প্রস্তুত ছিল রোজা। এর আগে যাদের ধরা হয়েছিল কেউ মুখ খুলেনি বলেই মরতে হয়েছিল তাদের। রোজার ঠোঁট কাঁপল না, কিন্তু চোখটা লালচে হলো। আমার হাতে যদি একটাও বাচ্চা ফিরিয়ে আনতে পারি তাহলে ওদের রাজ্য আগুনে পুড়িয়ে দেব। ডিরেক্টর নিষ্ফল চাহনি ও ঠান্ডা গলায় বললেন, তোমার সাপোর্ট টিম থাকবে না। এই মিশন শেলো, কোনো ব্যাকআপ নেই। এগিয়ে আসে প্রেম। কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই থামিয়ে দেয় রফিক। ইরফাজ বেশ অবাক। একটা মেয়েকে পুরো মিশনের দায়িত্ব একটু বেশি হয় ব্যাপারটা। রোজা হেসে বলল, নারী ভেবে ভুল করবেন না স্যার, নারী হতে পারি, ভীতু নই। আমি সেই কান্নাগুলো নিয়ে যাব যেগুলো ওরা শুনতে পায় না। যাচ্ছি আমি, আর ফিরবো ওদের রক্ত দিয়ে।